এসএসসি 26 ব্যাচ। তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, আর এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটা বেস্ট সাজেশন দেব, যে সাজেশনের মধ্যে তোমাদের হিসাব বিজ্ঞানের পুরা যত সমস্যা আছে সবকিছু সমাধান করা হবে ইনশাল্লাহ। আর ভয় পাওয়ার দরকার নাই, যাদের একদম বেসিক জ্ঞান নাই অথবা যাদের মোটামুটি ধারণা আছে হিসাব বিজ্ঞান নিয়ে, সবার জন্য এই সাজেশনটা খুবই ইফেক্টেবল হবে। আর আজকে তোমাদেরকে এমসিকিউ নিয়ে সমাধান করব। এবার তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী সাজেশনটা করানো। এই শর্ট সিলেবাসে কিন্তু ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব যদি এখন থেকে তুমি একটু সিরিয়াস হও। আর এই সাজেশন আমরা সিকিউ আর এমসিকিউ তোমাদেরই সমাধান দিব। আর একটা কথা, তোমাদের অনেক জায়গায় দেখবা 100টা এমসিকিউ বা 50টা এমসিকিউ পড়লেই যে 30টা 25টা কমন আসবে, এই ধারণা সম্পূর্ণ বাদ দাও, এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা এমনভাবে প্রতিটা অধ্যায় থেকে করব যাতে আমাদের যেখান থেকে প্রশ্ন করুক না কেন আমরা আনসার করতে পারি। প্রথম অধ্যায় নিয়ে শুরু করি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। ঠিক আছে, 1 নাম্বার, হিসাব বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে। অভ্যন্তরীণ মানে হচ্ছে ভিতরে। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে বলতেছে ব্যবসায়ে ভিতরে কে কাজ করে। ভিতর মানে হচ্ছে যে ব্যবস্থাপক। অবশ্যই সরকার হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরে, পাওনাদার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে, দেনাদার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে। তার উত্তর হচ্ছে ব্যবস্থাপক। 2, প্রতিষ্ঠানের প্রতিটি খাতে ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়। উত্তর হচ্ছে হিসাব। নিট পরিমাণ জানার জন্য আমাদের হিসাব প্রস্তুত করতে হয়। 3, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে লেনদেনের লিপিবদ্ধকরণ। তো হিসাব চক্রের 9টি ধাপ আছে, ওই 9টি ধাপের মধ্যে আমাদের 9টি ধাপটাই ভালো করে পড়তে হবে। কারণ এখান থেকে আমাদের বলতে পারে রামিল হিসাব চক্রের কত নম্বর ধাপ, খতিয়ান হিসাব চক্রের কত নম্বর ধাপ, আর্থিক অবস্থা পরিবর্তন হিসাব চক্রের কত নম্বর ধাপ। ঠিক আছে, ওই ধাপগুলো আমরা যদি জেনে নিই তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা করতে পারবো। 4, প্রতিষ্ঠানের দায় কোনটি। আচ্ছা, একটা বিষয় জেনে নাও, অনেক সময় আমাদের এমসিকিউ কমন পড়ে না, সেক্ষেত্রে আমাদের আন্তাজে দাগাবো না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, আন্তাজে একটা দাগাই দেয়। আমরা আন্তাজে দাগাবো না। এই প্রশ্ন হচ্ছে এমন একটা প্রশ্ন যেখানের মধ্যে আমরা একটু কাছাকাছি দাগানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা কি বলছে, আমাদের প্রতিষ্ঠানের দায় কোনটি। দায় জানতে চাইছে। দায় হচ্ছে কি, লেভিরিটি বা এল, যেটা আমাদের তৃতীয় পক্ষের দাবি। ঠিক আছে, তাহলে এমন দিকে অপশন আমাদের কি বলছে, দেনাদার। দেনাদার হচ্ছে একটা সম্পদ। ঠিক আছে, যার থেকে আমরা টাকাটা পাবো সে হচ্ছে আমাদের সম্পদ। সুনাম, সেটা একটা সম্পদ। প্রাপ্য বিল, প্রাপ্য কথা মানে হচ্ছে দেনাদার। ঠিক আছে, প্রাপ্য মানে হচ্ছে আমাদের সম্পদ। তার মানে তিনটাই সম্পদ দিয়ে দিছে, একটাই ভিন্ন তোমার দিয়ে দিছে, এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তো আমাদের ম্যাক্সিমাম এরকম দিয়ে দিবে, তিনটা হচ্ছে সেম জিনিস দিয়ে দিবে, একটা হচ্ছে ভিন্ন দিবে, ওইটাই আমাদের আনসার হবে। একটি বিদ্যালয়ে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে। অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে হচ্ছে যারা ভিতরে কাজ করে। ঠিক আছে, একটা বিদ্যালয়ের ভিতরে কারা থাকে, অবশ্যই শিক্ষকবৃন্দরা, শিক্ষকরা, তাই না। 6, হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক মানে হচ্ছে বাইরে। ঠিক আছে, অভ্যন্তরীণ মানে ভিতরে, আর বাহ্যিক বললে হচ্ছে বাইরে। তো একটা ব্যবসায় বাইরে কারা থাকে, বাইরে থাকে হচ্ছে ঋণ প্রদানকারী, যারা হচ্ছে যে আমাদেরকে ব্যবসার জন্য ঋণ দিয়ে সহায়তা করে, যেমন হচ্ছে ব্যাংক। ব্যাংক হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরের। 7, এই ধরনের ম্যাথের জন্য আমাদের একটু বেসিকটা জেনে নেওয়া দরকার। একটু বেসিকটা জেনে নিই। আচ্ছা, আমরা সবাই জানি হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ দিয়ে হচ্ছে সম্পদ, এল দিয়ে হচ্ছে দায়, আর মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওই। ঠিক আছে, আবার ওই বা মালিকানা সত্ত্বের উপাদান কয়টা, 4টা। কি কি, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মালিকানা সত্ত্বের উপাদান হবে আমাদের 4টা। তার থেকে 2টা জিনিস আমাদের মানে সত্ত্বকে হ্রাস করবে, আর 2টা জিনিস আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। যেমন মূলধন। মূলধন হচ্ছে আমরা জানি মালিক যখন ব্যবসায়ে মূলধনটা দেয়, তার মানে হচ্ছে ব্যবসায়ের নগদ পরিমাণটা তখন বেড়ে যায়, তাই না। তখন হচ্ছে যে মূলধন আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। আর আয়, আমরা জানি আয় করলে আমাদের নগদ পরিমাণ আসে, তাই আমাদের আয় আর মূলধন হচ্ছে এই মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তেমন 2টা জিনিস হচ্ছে যেমন ব্যয় আর উত্তোলন। ব্যয় করলে আমাদের নগদ পরিমাণটা কমে যায়, আর উত্তোলন করলে আমরা বুঝি মালিক যদি ব্যবসার থেকে কোনো কিছু নিয়ে যায়, তাহলে হচ্ছে যে আমাদের ব্যয় আর উত্তোলন মানে সত্যকে হ্রাস করবে। আর এটা হচ্ছে হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ এ ইকুয়াল টু এল প্লাস ওই। আর বর্ধিত রূপ বা বড় রূপ হচ্ছে যেটা আমরা মালিকানা সত্ত্বকে ভেঙে এই 4টা উপাদান পাই সেটা। যেমন এ ইকুয়াল টু এল ঠিক থাকবে, প্লাস আমরা কি কি পাচ্ছি এখানে, মূলধনকে ভাঙলে
মানে ওই কে ভাঙলে CREXD। সি দিয়ে হচ্ছে মূলধন, আর দিয়ে হচ্ছে রেভিনিউ বা আয়, ইএস দিয়ে হচ্ছে এক্সপেন্স বা ব্যয়, আর মাইনাস হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। ঠিক আছে, আমরা জানি ব্যয় আর উত্তোলন মধ্যে শুধু মাইনাস থাকবে, আর ওগুলো হচ্ছে প্লাস। ক্লিয়ার? তেমন কঠিন না, শুধু হচ্ছে মাইনাস থাকবে কোন দুইটাতে, একটা হচ্ছে ব্যয়, একটা হচ্ছে উত্তোলন। ঠিক আছে, আরগুলো হচ্ছে প্লাস। তো এটা হচ্ছে আমাদের, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে মূলধন মালিকানা সত্ত্ব কি করবে, অবশ্যই বৃদ্ধি করবে। আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। ঠিক আছে, একটু প্রশ্নে যাওয়া যাক। জনাব সোহাইল 2023 সালে 1 জানুয়ারি নগদ, ব্যাংক ঋণ, আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো ব্যবসা আরম্ভ বা শুরু করা হচ্ছে, এটা আমাদের মূলধন। 1 তারিখে লেনদেন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের মূলধন। তো আমাদের প্রশ্ন জানতে চাইছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে যে ওই যে ওইর পরিমাণটা কত। এখন দেখি আমাদের নগদ, নগদ হচ্ছে আমাদের সম্পদ বা তার মানে হচ্ছে আমাদের বৃদ্ধি করবে, আর যেহেতু এটা মূলধন তার মানে কি বৃদ্ধি করবে। তার মানে মালিকানা সত্ত্বে চলে আসতেছে, হচ্ছে মালিকানা সত্ত্ব। তার মানে এই লেনদেনটা পাইলাম। তারপর হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ, তাহলে আমাদের কি করবে ব্যাংক ঋণটা? দায়। ব্যাংক ঋণ হচ্ছে একটা দায়, তার মানে কি দায় বৃদ্ধি পাবে। আর যেহেতু আমাদের এই ব্যাংক ঋণ নিলে নগদটা আসে, তার জন্য কি পাবে? বৃদ্ধি পাবে। তার মানে বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে। এর কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, মানে মালিকানা সত্ত্বে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমাদের ব্যাংক ঋণ অ্যামাউন্ট আসবে না। আর হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র জানি আমরা একটা সম্পদ, তাহলে আমাদের সম্পদ বাড়বে, আর হচ্ছে মূলধন বাড়বে, বা হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়বে, তাই না? এর কারণে এটা একটা আমাদের মূলধন হিসাব। তাহলে হচ্ছে আমাদের নগদ আসতেছে আর হচ্ছে আসবাবপত্র আসতেছে, তার মানে কি দুইটা মিলে হচ্ছে আমাদের 1,50,000 টাকা। উত্তর হচ্ছে 1,50,000 টাকা। 8, ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের কারণে হিসাব সমীকরণে যখন ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণ করছে, তার জন্য কি হয়েছে? এল বৃদ্ধি পাইছে, তাই না? এল বৃদ্ধি পাইছে, আর হচ্ছে যে বৃদ্ধি পাইছে। তো এটা হচ্ছে যে একটু কালেকশন করে নিবা, এল বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক। 9, মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ কোনটি? মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ আমরা জানি নগদ কমে গেলে, আর হচ্ছে যে উত্তোলন করলে। নগদ কমে যাওয়া বা হচ্ছে ব্যয় করা, তাই না? তার উত্তর হচ্ছে আমাদের গ, উত্তোলন ও নগদ কমে যাওয়া। 12, মালিকানা সত্ত্ব হিসাব সমূহ সর্বদা কোন জেট প্রকাশ করে? অবশ্যই হচ্ছে যে ক্রেডিট জেট প্রকাশ করে। আমরা জানি হিসাব হচ্ছে 5 প্রকার, যার মধ্যে সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট জেট প্রকাশ করে। আয় দায় মালিকানা সত্ত্ব সর্বদা ক্রেডিট জেট প্রকাশ করে। আয় দায় মালিকানা সত্ত্ব সর্বদা হচ্ছে ক্রেডিট জেট প্রকাশ করবে। 14, নিচের কোনটি সঠিক? আমাদের এখানে হিসাব সমীকরণটি জানতে হবে। হিসাব সমীকরণটা হচ্ছে a = l + ওই বা ই। ঠিক আছে, আমাদের যদি এলটাকে যদি পক্ষান্তর করি, এই পাশে নিয়ে আসি, তখন এলটা ওদিকে থাকলে প্লাস থাকে, এর পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তো আমাদের এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, আনসার হচ্ছে ই ইকুয়াল টু a - l। 15, ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, এই লেনদেনের পরে হিসাব সমীকরণে আচ্ছা কি প্রভাব ফেলতেছে? ধারে যখন পণ্য ক্রয় করব, ধারে ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার। ঠিক আছে, তার মানে হচ্ছে যে পাওনাদার হচ্ছে একটা দায়, আর যেহেতু একটা ব্যয় করতেছে, ক্রয় করা মানে হচ্ছে একটা ব্যয় করা। ব্যয় করলে আমাদের কি হচ্ছে? মালিকানা সত্ত্ব ওই থেকে কমতেছে বা হ্রাস পাচ্ছে, তাই না? মালিকানা সত্ত্বটা হ্রাস পাচ্ছে। তাই অপশন দেখি, সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এই 1 নম্বর হবে না। তাই চোখ বন্ধ করে আমাদের 2 আর 3 হবে, যেহেতু আমাদের এখানে একটা একাধিক আনসার হবে। ঠিক আছে, তাই হচ্ছে যে দায় বৃদ্ধি পাবে অবশ্যই, আমাদের হচ্ছে একটা দায়। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অবশ্যই হচ্ছে ব্যয় করলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। 16, পাওনাদার কোন শ্রেণীর হিসাব? অবশ্যই পাওনাদার হচ্ছে একটা দায়ের হিসাব। 17, কোন ব্যয়টি মণিহারি হিসাবে অন্তর্ভুক্ত হবে? মণিহারি হিসাব হচ্ছে ছোটখাটো জিনিস ক্রয় করা আর কি। হ্যাঁ, স্কেল, তারপর হচ্ছে যে কলম, পেন্সিল, রাবার, এগুলো হচ্ছে আমাদের মণিহারি হিসাব। 18, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করায় উপাদান কয়টি? অবশ্যই 4টি। কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টি হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য একটি হচ্ছে দায়। ঠিক আছে, মালিকানা সত্ত্ব একটি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। 20, পণ্যারি হার্ডওয়্যার থেকে 5,000 টাকার যন্ত্রপাতি করা হলো।
20 পণ্যের হার্ডওয়্যার থেকে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, এতে নিচের কোন হিসাবটি জড়িত? অবশ্যই যখন যন্ত্রপাতি ক্রয় করবে তখন আমাদের কি করতে হবে, যন্ত্রপাতি সরবরাহ হিসাব করে করতে হবে, কারণ যন্ত্রপাতি ক্রয় করলে সম্পদের নাম দেখতে হবে। 21 ঋণ গ্রহণ 50,000 টাকা, এটি কোন ধরনের লেনদেন? 25 পেন্সিল ক্রয় কোন ধরনের হিসাব অন্তর্ভুক্ত? পেন্সিল, তারপর রাবার, ছোটখাটো এগুলো নিলে হচ্ছে মণিহারি হিসাব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আনসার হচ্ছে মণিহারি হিসাব। 30 নাম্বার আবার মণিহারি দিয়ে একটা আমার দিছে, মণিহারি ক্রয় কোন ধরনের হিসাব? এই অবশ্য হচ্ছে ব্যয়, মণিহারি ক্রয় করা হচ্ছে একটা ব্যয় করা। আমাদের একটা সমীকরণ দিয়ে দিছে a ইকুয়াল টু l প্লাস c প্লাস r মাইনাস ex এন্ড মাইনাস অফ এটি। সমীকরণটি আর উপাদানটি নির্দেশ করে, আর দিয়ে হচ্ছে রেভিনিউ বা আয়, ঠিক আছে? আনসার হচ্ছে আয়। নিচের কোনটি লেনদেন? আচ্ছা, লেনদেন হইতে হলে আমাদের কি করতে হবে? আর্থিক অবস্থা পরিবর্তন করতে হবে। ব্যবসায় একটা যে আর্থিক লেনদেন আছে ওইটাকে পরিবর্তন করতে হবে। দেখো এখানে আমাদের কি কি অপশন দিয়ে দিয়েছে। আসমার নিকট হতে 30,000 টাকা পণ্য ক্রয় ফরমাইশ, যদি ফরমাইশ লেখা থাকে বা নিয়োগ লেখা থাকে, ম্যানেজারের নিয়োগ করা হলো, তার মানে এগুলো আসবে না। আর মানে কেন ব্যক্তিগত তথ্য চুরি করছে, তার মানে আমরা হিসাবে ওর মালিক ব্যক্তিগত লেনদেনগুলো কিন্তু আমরা আনি না, ঠিক আছে? যেটা আমাদের প্রতিষ্ঠানের সাথে সাথে সম্পর্ক সেই লেনদেনগুলো নিয়ে আসি। তাই এখানে কি লিখছে, জনাব আবরারের নিকট পণ্য বিক্রয়, ঠিক আছে? পণ্য বিক্রয় করছে, তার আমাদের এটা অবশ্যই একটা লেনদেন। 33 নাম্বার হিসাব সমীকরণ হচ্ছে a ইকুয়াল টু l প্লাস ওই, অবশ্যই। তারপর যখন আমরা এলটাকে ওই পাশে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে, এলটা কিছু নাই মানে হচ্ছে প্লাস, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অবশ্যই এটা হচ্ছে। আবার এটা প্লাস আছে, এটাকে যখন আবার ওই পাশে নিয়ে আসবো, এর পাশে নিয়ে আসবো তখন এটা আবার মাইনাস হয়ে যাবে, অবশ্যই এটাও হচ্ছে। তার মানে তিনটা হচ্ছে। তো এগুলা হচ্ছে আমাদের পক্ষান্ত করলে আর কি, এই পাশে প্লাস থাকলে ওই অন্য পাশে মাইনাস হয়ে যায়, এটা জানতে হবে। প্রাপ্য বিল কোন শ্রেণী হিসাব? প্রাপ্য লেখা দেখলে আমাদের হচ্ছে যে সম্পদ, প্রাপ্য লেখা দেখলে আমাদের কি হবে? সম্পদ হবে। প্রাপ্য বিল থাকতে পারে, প্রাপ্য হিসাব থাকতে পারে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ হিসাব, ঠিক আছে? গ, আনসার হচ্ছে কি গ। 35 নাম্বার একই শ্রেণীভুক্ত হিসাব মানে, একই শ্রেণীভুক্ত হিসাব মানে হচ্ছে যে হিসাবগুলো হচ্ছে যে এক ধরনের, যেমন হচ্ছে আসপত্র হচ্ছে একটা সম্পদ, হাতে নগদ হচ্ছে একটা সম্পদ। ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে দায়। ব্যাংক জমা হচ্ছে সম্পদ, যখন অতিরিক্ত কথা লাগাই দিবে তখন হয়ে যাবে দায়। তাহলে আমাদের একই ধরনের হচ্ছে দুইটাই সম্পদ, একটা হচ্ছে আসপত্র, একটা হচ্ছে নগদ, তাহলে 1 আর 2। কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে? অবশ্যই পণ্য ক্রয় করলে যখন ব্যয় হবে তখন আমাদের মালিকানা সত্ত্বটা হ্রাস পাবে। 37 ভিন্ন শ্রেণীভুক্ত হিসাব কোনটি? ভিন্ন শ্রেণীভুক্ত বলতে যেটা হচ্ছে বাকি লেনদেনগুলোর থেকে একটু ভিন্ন হবে। দেখো বিনিয়োগ দিয়ে দিছে, ক্রয় হিসাব, মজুরি হিসাব, আর হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। তো এগুলো হচ্ছে সবগুলা কাছাকাছি, কিন্তু বিনিয়োগটা হচ্ছে একটু ভিন্ন ধরনের হিসাব। 38 মার্কিন সত্যকে প্রভাবিত করে কোনটি? ঋণ গ্রহণ করলে অবশ্যই এল আর এর সাথে সম্পর্ক। যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে আমাদের এর সাথে সম্পর্ক। ব্যাংকে জমাদান, এটা হচ্ছে আমাদের এর সাথে সম্পর্ক। ভাড়া প্রদান, ভাড়া প্রদান করলে হচ্ছে একটা ব্যয় হয়। আমরা জানি আয় ব্যয় উত্তরণ মূলধন এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। উত্তর হচ্ছে কি গ, মালিকের ভাড়া প্রদান। 39 বর্ধিত সমীকরণ বর্ধিত সমীকরণ হচ্ছে বড় সমীকরণটা আর কি, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে ঘ।
40 হিসাব তথ্যবলী প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করে সিদ্ধান্ত গ্রহণে। 41 হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার, অবশ্যই হচ্ছে 5 প্রকার। এই সাজেশনটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব। আর হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে, ওইখানে অ্যাড হয়ে যাবা। আমি এখানে লাইভ ক্লাস দিব তোমাদেরকে, সকল ধরনের এমসিকিউ গুলো ওইখানে সমাধান করে দেবো, কারণ একটা ভিডিওতে সবগুলো এমসিকিউ করানো সম্ভব না। ঠিক আছে, ওইখানে লাইভ দিয়ে দিব, ওইখানে তোমাদের আমাকে রিপিট করতে পারবে কোনো এমসিকিউ না বুঝলে আর কি। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমি এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা হবো অন্য কোনো ভিডিওতে।